মিসেস ইয়াসমিন সহাস্য বদনে আশিয়ানের মাথায় একটা চুমু খেলেন। আশিয়ানকে তিনি অনেক বেশি ভালোবাসেন। এর একটা কারণ হলো গিয়ে আশিয়ান যখন মিসেস ইয়াসমিনের গর্ভে আসে তখন ডক্টর বলেছিলেন বেবি নষ্ট করে ফেলতে, কারণ মিসেস ইয়াসমিনের প্রেগনেন্সিতে বেশ কিছু কমপ্লিকেশনস দেখা দিয়েছিল। তারপরও ডক্টরের কথা উপেক্ষা করে তিনি বেবি নষ্ট করেননি। আল্লাহর উপর ভরসা করেছিলেন তিনি। উনি যখন 7 মাসের প্রেগনেন্ট তখন হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ফলে বেবি তার নির্দিষ্ট স্থান থেকে উল্টে যায়। এতে ওনার লাইফ রিস্ক আরও বেড়ে যায়। পরে ডেলিভারিতে ডক্টররা বলেছিলেন যে মাকে কোনো মতে বাঁচানো গেলেও বেবিকে নাও বাঁচানো যেতে পারে, কারণ বেবির অবস্থা তখন খুব শোচনীয় ছিল। উল্টো হয়ে মায়ের নারীর সাথে পেঁচিয়ে গেছে সে। প্রায় 4.5 ঘন্টা সিজার অপারেশনের পর বাচ্চাকে কোনো মতে বাঁচানো গেলেও ডক্টররা তখনও শিওর হতে পারেননি যে বাচ্চা আদৌ বাঁচবে কিনা। তাই তারা 1 সপ্তাহ বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে বেবিদের জন্য নির্দিষ্ট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখলেন। মিসেস ইয়াসমিনের আহাজারিতে অবশেষে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল বাচ্চাটা, মানে আশিয়ান আর কি। এর জন্য মিসেস ইয়াসমিন অত্যাধিক পরিমাণ ভালোবাসেন তার ছেলেকে। অন্যান্যদের থেকে আশিয়ান তার বাবা মায়ের অনেক বেশি আদরের। এতে অবশ্য তার বাকি ভাই বোনেরা মোটেও হিংসে করে না, বরং তারাও তাকে অনেক বেশি ভালোবাসে। এনা তো আশিয়ান বলতে পাগল। আশিয়ানও তার বোনকে অনেক ভালোবাসে। মিসেস ইয়াসমিন আশিয়ানের মাথায় ও গালে হাত বুলিয়ে আশিয়ানের সামনে একটা চেয়ার টেনে বসলেন। আশিয়ান এক মনে কফি খেয়ে যাচ্ছে। মায়ের দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করে উঠল সে, তাসকিনের এঙ্গেজমেন্ট কোন দিন ঠিক করলে আম্মু? বললে না তো। 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে। ঢাকার একটা কনভেনশন হলে ধুমধাম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করা হবে। এই 1 সপ্তাহের মধ্যে শপিং টপিং সব সেরে ফেলতে হবে। এখন তোর আব্বু আর চাচ্চু মিলে বিয়ে কোন দিন হলে বেশি সুবিধা হবে তা নিয়ে আলোচনা করছেন। এনগেজমেন্টের ইনভাইটেশন কার্ড ও অর্ডার দেওয়া হয়েছে। কালকে সন্ধ্যায় কার্ডগুলো সব দিয়ে যাবে মনে হয়। যা করার সব এই সপ্তাহের মধ্যেই শেষ করে নিতে হবে। সামনে শুক্রবার এঙ্গেজমেন্ট। বাহ, কাজ তাহলে অনেক এগিয়ে গেছে। বিয়ে পাগলটার বিয়ে হচ্ছে অবশেষে। ভালো। আশিয়ানের হাত থেকে কফির মগ নিয়ে টেবিলের উপর রাখলেন মিসেস ইয়াসমিন। আশিয়ানের মাথা ব্যথাটা কফি খাওয়ার পর অনেকটাই হালকা হয়ে গেছে। এবার মিসেস ইয়াসমিন ভাতের প্লেট হাতে নিলেন। ভাতের সাথে তরকারি মাখিয়ে আশিয়ানের মুখের সামনে ধরলেন। আশিয়ান নিজের মুখ এগিয়ে নিয়ে এসে ওনার হাত থেকে ভাতের নলাটা মুখে পুরে নিল। মিসেস ইয়াসমিন আশিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বলছিস কি? বয়স তো আর কম তো হলো না বাবা। 26-এর কোটায় পা রেখেছিস। তোকে রেখে তোরই 1 বছরের ছোট ভাইটাও বিয়ে করে নিচ্ছে। তুই আর কতদিন এইভাবে ইলিয়ানার কথা ভেবে নিজেকে কষ্ট দিবি বলতো বাবা? যেই মেয়েটার জন্য নিজেকে এভাবে হার্ট করছিস, সেই মেয়েটা তো ঠিকই অন্য লোকের সাথে খুশি খুশি সংসার করছে। আমারও তো ইচ্ছে করে তোর বউকে দেখার, তোর সন্তানাদি দেখার, আমার নাতি নাতনিদের কোলে নিতে। ও তো বড্ড ইচ্ছে। কতদিন আর বাঁচবো বল বাবা? মরার আগে তোকে সুখী দেখে যেতে চাই আমি। তোকে বিয়ে শাদী করিয়ে তোর বাচ্চাদের মুখ দেখলে অতঃপর মরেও শান্তি পাবো বাপ। এবার তো অন্তত আমার কথা শোন। আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে তোর ইচ্ছের বিরুদ্ধে যায়নি। তুই যেটা করতে চাসনি তা নিয়ে তোকে কখনো জোর করিনি। সবসময় তোর মতামতকে প্রাধান্য দিয়েছি। তুই ইলিয়ানার কথা বলেছিলি, তাতেও অকপটে রাজি হয়েছিলাম, একমাত্র তুই খুশি হবি ভেবে। এবার তোর সুখটাকেই মুখ্য বিবেচনা করছি বাবা। কোনো বাবা মাই চায় না তার সন্তান এভাবে একটা মেয়ের কষ্টে নিজেকে তিলে তিলে শেষ করে ফেলুক, এভাবে প্রতিটা রাত বালিশ ভিজিয়ে নির্ঘুম রাত কাটাক। আমার হাসি খুশি ছেলেটা যে এমন রূপে আমি আর মেনে নিতে পারছি না। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো শেষ করলেন মিসেস ইয়াসমিন। আশিয়ান একদম চুপ করে খাচ্ছে, কোনো কথা বলছে না। ভাবছে সে সত্যিই তো নিজের বাবা মাকে কত কষ্ট দিচ্ছে, তার জন্য ওনারা ব্যথিত হয়ে আছেন। আম্মু তো সত্যি কথাই বলেছেন, ইলিয়ানা তো তার কোটিপতি বয়স্ক স্বামীকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে। তাহলে সে কেন ওই ছলনাময়ী মেয়েটার জন্য নিজেকে এবং বাবা মাকেও পরিবারের লোকজনদের কষ্ট দিবে? অথচ এই পরিবারের লোকজনেরাই তার শুভাকাঙ্ক্ষী, সবাই তার ভালো চায়। মনে মনে ঠিক করে নিল সে আর তার পরিবারের লোকজন ও মা বাবাকে দুঃখ দিবে না। তারা
যা চাই সেও তাই করবে। আশিয়ান গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি কি করলে তুমি খুশি হবে আম্মু? তোমার খুশির জন্য আমি সব করতে পারবো। তুমি যা চাও তাই হবে। আমার কথার কোনো নড়চড় হবে না। আই প্রমিস ইউ আম্মু। মিসেস ইয়াসমিন ছেলের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন যেন। এক মুহূর্তের জন্য তিনি বাকহারা হয়ে গেলেন। তারপর আনন্দের সাথে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, সত্যি সত্যি বলছিস তুই বাবা? তুই আমার কথা রাখবি? আমি যা বলবো তা শুনবি বাবা? আশিয়ান মিসেস ইয়াসমিনের এক হাত টেনে নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে ওনার হাতটা নিজের গালের সাথে লাগিয়ে বলল, আমি সবসময় খেয়াল করে দেখেছি আম্মু, তুমি যা বলো এবং যা করো তা আমরা ভাই বোনদের ভালোর জন্যই করে থাকো। বরং আমরা কেউ যদি তোমার কথা অমান্য করি তখন সেটার ফল ভোগ করি। মনে আছে প্রথম যেদিন ইলিয়ানাকে বাসায় নিয়ে আসি তোমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য? তখন তুমি বলেছিলে আমায় যে ওই মেয়েটা সুবিধার নয়, কেমন যেন অহংকারী আর লোভী টাইপ লাগে দেখলে। তখন ওকে এইসব বলার কারণে তোমার সাথে রাগ করে আমি 2 দিন কথা বলিনি। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি ওই দিন আমার মায়ের কথা মিথ্যে ছিল না। আমার আম্মু যে মানুষ দেখলে চিনতে পারে কে কোন টাইপের, তা হয়তো আমি ওই দিন ভুলে গেছিলাম এবং আজ তার ফল ভোগ করছি। আমরা প্রত্যেকটা ভাই বোনই যখন তোমার কথা শুনি না তখন আমরা ঠিকই সেটার ফল হাতে নাতে পেয়ে যাই। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার আম্মুর সব কথা শুনবো। আজ আমার আম্মু আমার কাছে কিছু অনুরোধ করছে, তা আমি কেমন করে মানা করতে পারি বলো তো? ছেলের কথা শুনে মিসেস ইয়াসমিনের চোখে খুশির ঠেলায় পানি চলে এলো। এই জন্যই তো তার কলিজাটাকে তিনি এত ভালোবাসেন। মিসেস ইয়াসমিনের মুখ ঝলমল করছে আনন্দে। আশিয়ানকে যত্ন করে খাবার খাইয়ে তিনি বললেন, জানিস বাবা, আজ তোর কথা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। কতজন সন্তানই বা বাবা মার খুশির কথা ভাবে, তবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে শুধু আমি আর তোর বাবা নই, পরিবারের সবাই খুশি হবে। সেই সাথে তুইও অনাবিল সুখে থাকবি। জানিস, আজকে আলিয়াকে দেখতে গিয়ে অন্য একটা মেয়েকে দেখা মাত্র তাকে আংটি পরিয়ে দিয়ে সাথে কনে দেখার সালামি 10,000 টাকা দিয়ে এসেছি আমি। মিসেস ইয়াসমিনের কথায় বিষম লেগে গেল আশিয়ানের। তার আম্মু যে এত ফাস্ট তা সে ভাবতেই পারেনি। মিসেস ইয়াসমিন বুঝলেন যে এই কথা শুনে তার ছেলে মারাত্মক শক খেয়েছে। তিনি আশিয়ানকে পানির গ্লাস এগিয়ে দিলেন। গ্লাস হাতে নিয়ে সে ঢকঢক করে সারা পানি খেয়ে শেষ করে ফেলল। নিজেকে কোনো মতে রিল্যাক্স করে বলল, আহ, মানে এত জলদি মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে তোমার? তাহলে আর বলছি কি, এমন মেয়েকে কেউ হাতছাড়া করে নাকি বোকা ছেলে? আজকালকার যুগে এত ভালো মেয়ে পাওয়া দুষ্কর। আমরা ওখানে যাওয়ার পর এত এত খাবারের আইটেম আমাদের আতিথেয়তা করেছেন ওনারা। হাতের রান্নাগুলো লাজবাব ছিল। আমি ভেবেছিলাম মনে হয় মিসেস লিমার ছেলের বউ তানিয়া এইসব মেক করেছে, বাট আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। এত সব রান্নাগুলো সেই মেয়েটা একা হাতে করেছে। আমি তো শুনে পুরো তাজ্জব বনে গেছিলাম। এতটুকু মেয়ে কাজে এত পারদর্শী, তা সত্যিই অবিশ্বাস্য। খালি রান্না বান্নার কথা শুনে তুমি গলে গেলে? এটা কোনো কথা হলো আম্মু? হুম, মোটেও না। মেয়েটা অনেক ধার্মিক, তা খুবই ভদ্র পরিবারের মেয়ে, দেখলেই বোঝা যায়। আমি যদি ওয়াশরুমে না যেতাম তাহলে হয়তো মেয়েটাকে আমি দেখতেই পারতাম না। সারাদিন ধরে নিজেকে কাজে ব্যস্ত রেখেছে, একবারও আমাদের সবার সামনে আসেনি। কাজ শেষে রুমে গিয়ে নামাজ পড়ছিল, তখন আমি ওকে দেখি। আলিয়ার মামাতো বোন সে। নাম ইসরাত আবিয়াদ উদিতা। ওর নাম যেমন সুন্দর, সে তো দেখতে একদম নজর কাড়া সুন্দরী। সত্যি বলতে এত সুন্দর মেয়ে আমি খুব কমই দেখেছি। ওকে আমার ভীষণ ভালো লেগেছে রে। তোর সাথে মেয়েটাকে ভীষণ মানাবে। তোর কাছে আমার একটাই আবদার, আর তা হলো আমি উদিতাকে তোর বউ করে এ বাড়িতে নিয়ে আসতে চাই। মানা করিস না বাবা, প্লিজ। আশিয়ান কয়েক মুহূর্ত চুপ করে থাকলো। সে বুঝতে পারছে মেয়েটাকে তার আম্মুর ভীষণ মনে ধরেছে, না হলে তিনি এত এত রিকোয়েস্ট করতেন না আশিয়ানকে। মিসেস ইয়াসমিন এত সহজে কারো প্রশংসা করেন না, তাও জানে সে। মনে মনে মেয়েটার কথা চিন্তা করছে আশিয়ান। উদিতা নামটা জীবনের প্রথম শুনেছে সে। একদম আনকমন নাম। মায়ের কথা মতো মেয়েটাও তার নামের মতো আনকমন হবে তো? নাকি ইলিয়ানার মতো সেও ছদ্মবেশী ছলনাময়ী? ইলিয়ানার মুখেও তো কত মায়া বিরাজ করে। এই মায়ার মাঝে নিজেকে বিলীন করে দিয়েছিল সে।
উজাড় করে ভালোবেসেছিল তাকে, কিন্তু বিনিময়ে পেল এক বুক কষ্ট আর জীবনের ওপর হতাশা। বেঁচে থেকেও যেন মরে গেছে সে। এই একটা মেয়ে তার জীবনটাকে একদম ছারখার করে দিল। এখন তার নিত্যদিনের সঙ্গী সিগারেট এবং মদ, বিয়ার, হুইস্কি। সারা রাত ছটফট করে কাটে তার, ঠিকমতো ঘুমাতে পারে না, যার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়েছে। সিগারেট খেতে খেতে টকটকে লাল ঠোঁট এখন লালচে লাল রঙের হয়ে গেছে। ভালোবাসা নামক শব্দটার উপর থেকে বিশ্বাস উঠে গেছে ওর। এখন আর কোনো মেয়েকে দেখলে সেই অনুভূতিটা আসে না, আসে শুধু এক বুক ঘৃণা। সে জানে মেয়ে মানেই ছলনাময়ী, ধোঁকাবাজ। তারা ছেলেদের মন নিয়ে খেলতে জানে। মিসেস ইয়াসমিন তো বিয়ের কথা বলছেন ঠিকই, কিন্তু আদেও কি আশিয়ান তাকে মেনে নেবে? সেটা তো মিসেস ইয়াসমিনের অজানা। একজন মন ভাঙা মানুষের কষ্ট সে ছাড়া আর কেউ কখনো বুঝবে না। এ ধরনের ছেলেরা একটা মেয়েকেই মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। তাই ভালোবাসার মানুষের থেকে প্রাপ্ত ধোঁকা ওরা এত সহজে মেনে নিতে পারে না। এই কষ্ট ভুলতে সারা দিন তারা নিজেদেরকে কর্মব্যস্ত মানুষ হিসেবে দেখালেও দিন শেষে তারা প্রচণ্ড রকমের একাকিত্বে ভোগে। রাতের অন্ধকারে ঝোড়ো হাওয়ার সাথে মিশে যায় তাদের হাজারো কষ্টে ভরা আর্তনাদ। কে বুঝবে তাদের দুঃখ? বোঝার মতো কি কেউ আছে? হয়তো আছে, হয়তো বা নেই। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার পছন্দই আমার পছন্দ আম্মু। তোমার যখন মেয়েটাকে এত ভালো লেগেছে তাহলে ঠিক আছে, আমি ওকেই বিয়ে করব। তুমি যা ভালো বুঝো তাই করো। তবে প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, সব কিছু যেন একদম সিম্পলভাবে সম্পূর্ণ হয়। আমি এত বার্গেনিং সহ্য করতে পারবো না। তুমি জানো ঝামেলা আমার একদমই পছন্দ নয়। আমার বিয়ে নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এখন আমি একটু একা থাকতে চাই। ততক্ষণে আশিয়ানের খাওয়া কমপ্লিট। মিসেস ইয়াসমিন এঁটো থালা বাটি সব ট্রেতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুই একটু চিন্তা করিস না বাবা, তুই যেমন যেমন বলবি ঠিক ঠিক তেমন তেমনই অ্যারেঞ্জ করব সব। কোনো ঝাইঝামেলা হবে না, তুই নিশ্চিত থাকতে পারিস। এখন আমি আসি, লাইট অফ করে ঘুমিয়ে পড়, বেশি রাত জেগে থাকিস না। হুম, ওকে। মিসেস ইয়াসমিন ট্রে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। আশিয়ান তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে পড়ে গেল তার 6 বছর আগের কিছু কথা। আশিয়ান ও ইলিয়ানা একই ভার্সিটিতে পড়তো। তবে ইলিয়ানা আশিয়ানের 1 বছর জুনিয়র ছিল। ইলিয়ানাকে নবীনবরণ উৎসবে হলুদ ও লালের সংমিশ্রণের শাড়ি পরিহিতা অবস্থায় প্রথম দেখেছিল আশিয়ান। দেখা মাত্রই তার চোখজোড়া সেখানে আটকে গিয়েছিল। কি সুন্দর তার হাসি, মনটা যেন জুড়িয়ে গিয়েছিল তার। সেই থেকে ইলিয়ানার সাথে আশিয়ানার পরিচয়, এবং কথায় কথায় আশিয়ানা তাকে প্রপোজ করে ফেলে। ইলিয়ানাও প্রায় সাথে সাথে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলল, যেন এ অপেক্ষাতেই ছিল সে। তারপর তাদের রিলেশনের শুরু। আশিয়ান সব সময় ইলিয়ানাকে সময় দিত। সব কাজের উপর ইলিয়ানার ইম্পর্টেন্স ছিল তার কাছে অনেক বেশি। ইলিয়ানাও তাকে ভালোবাসতো। আশিয়ান তাকে নিয়ে ভার্সিটি শেষে প্রায় লং ড্রাইভ ও রেস্টুরেন্টে নিয়ে যেত। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি ও বেড়াতে যাওয়াই যেন মূল লক্ষ্য ছিল তাদের। খুব ভালোই চলছিল তাদের রিলেশনটা। দুজন দুজনার খুব কেয়ার নিত। ইলিয়ানার বাবাও আশিয়ানার বাবার মতো নামি দামি একজন বিজনেসম্যান ছিলেন। তারও ইচ্ছে ছিল আশিয়ানের সাথে মেয়ের বিয়ে দেবেন। তাদের রিলেশন তখন 4 বছরেরও বেশি হবে। তখন ঢাকার একজন নামদামি এমপি ইলিয়ানার জন্য তার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দেয়। ওর আব্বু ভীষণ লোভী ছিলেন। আশিয়ান তখন নতুন বিজনেস শুরু করেছিল, ততটা আয় উন্নতি হয়নি। তাই ইলিয়ানার আব্বু সেই সুযোগে এই লোকটার সাথে তার বিয়ে ঠিক করে ফেললেন। ইলিয়ানা প্রথম প্রথম রাজি হয়নি, কিন্তু পরে যখন দেখল এই লোকটার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই এবং কাবিন হিসেবে নগদ 1 কোটি টাকা ও 2টো ডুপ্লেক্স বাসা দিবে, তখন সেও আর লোভ সামলাতে পারেনি।
মূলত আশিয়ান বড়লোক দেখে শো অফের জন্য তার সাথে রিলেশনে গিয়েছিল সে, কিন্তু বর্তমানে ওই লোকটা আশিয়ানের থেকেও অনেক বেশি প্রভাবশালী। তাই সে অকপটে বিয়েতে রাজি হয়ে যায় এবং আশিয়ানের সাথে সম্পর্কের ইতি ঘটায়। আশিয়ান সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু তাও মন গলেনি ইলিয়ানার। সে তার বয়সের দ্বিগুণ লোকটিকেই বিয়ে করে নিল। সেই ক্রোধে আশিয়ান নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে ওই এমপির থেকে 5 গুণ বড়লোক ও ফেমাস হয়ে দেখিয়ে দেবে সে। তার এই প্রতিজ্ঞাকে সত্যি করতে সেদিন থেকেই সে উঠে পড়ে লেগেছিল। নিরলসভাবে পরিশ্রম করে গেছে সে এক নাগাড়ে, এবং বলতে গেলে আজ সে বাংলাদেশের সফল একজন ব্যক্তিত্ব, যাকে সবাই এক নামে চেনে। দিনের আলোয় সে আশিয়ান তাইব চৌধুরী এবং রাতের অন্ধকারে সে ফেমাস আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এটিসি সারাজ খান, যাকে সবাই যেমন সম্মান করে তেমনি জমের মতো ভয় পায়। আজ তার সব আছে, নেই শুধু ভালোবাসার মানুষটি, যাকে সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। ব্রেকআপের 2 বছর পার হয়ে গেছে, তাও ইলিয়ানাকে মন থেকে মুছতে পারেনি সে। মনের সবটা জুড়ে তার বসবাস, ভুলতে চেয়েও ভুলতে পারে না। ইলিয়ানা মেয়েটা অনেকবার আশিয়ানার হাতের উপর হাত রেখে কথা দিয়েছিল যে সে তাকে ছেড়ে কখনো যাবে না, মৃত্যুর আগ অবধি সে আশিয়ানের সাথে থাকবে। এত এত স্বপ্ন দেখিয়ে একসাথে থাকার আশা দিয়ে আজ সে নিজেই ছেড়ে চলে গেছে। একটা মেয়ে কিভাবে এত ছলনা করতে পারে জানা নেই আশিয়ানের। তাই তো সে মেয়ে জাতিকে বিশ্বাস করে না, এরা খুব সূক্ষ্মভাবে ছেলেদের মন ভেঙে দিতে পারে। হঠাৎ করে ফোনে কারো কল আসায় তার ধ্যান ভাঙল। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে অটোমেটিক্যালি ভ্রুজোড়া কুঁচকে গেল তার। হঠাৎ করে ইলিয়ানার তাকে ফোন দেওয়ার কারণটা আশিয়ানের মোটেই বোধগম্য হলো না। রিলেশন থাকাকালীন সময়ে কলিজামণি লিখে ফোনে সেভ করে রেখেছিল সে ওর নাম্বারটা। ব্লক করা হয়ে ওঠেনি অজানা কোনো কারণে। মনে মনে খুশি হবে নাকি ব্যথিত হবে তা বুঝতে পারল না সে। ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনো মতে ফোনটা রিসিভ করলো সে। ফোন কানে ঠেকিয়ে রুমের দরজা লক করে বিশাল বড় থাই গ্লাস ঠেলে তার নিজের প্রশস্ত বারান্দার দিকে চলে গেল আশিয়ান। বারান্দার রেলিংয়ের উপর এক হাতের ভর রেখে চুপ করে দাঁড়িয়ে আছে আশিয়ান। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, কেমন আছো আশিয়ান? আশিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই সিরিয়াসলি? আমি কেমন আছি সেটা জানতে তুমি আমায় 2 বছর পর ফোন দিয়েছো। ভালো, খুব ভালো। তাহলে শোনো, অনেক বেশি ভালো আছি আমি। ও, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমার ওই আঙ্কেল মার্কার স্বামী তো তোমাকে বেশ ভালোই রেখেছে, সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আর আমার এত টাইম নেই এসব আজাইরা কথা জিজ্ঞেস করার। ইলিয়ানা মুখ বুজে অপমানটা সহ্য করে নিল। শান্ত কণ্ঠে আবারও বলল, তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো আশিয়ান। আগে তুমি আমার একটা ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর এখন তুমি আমার কথাই সহ্য করতে পারছো না। ও হ্যালো। আগের দিন বাগে খাইছে। আগের দিন আর এখনের আমির মধ্যে রাত দিন তফাৎ। আর এখন তুমি বিবাহিত। আমার এত ঠেকা পড়েনি যে একজন বিবাহিত মেয়ের ফোন আলাপের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব। যেখানে এই আশিয়ান বলতে হাজার হাজার মেয়ে পাগল, সেখানে আমি একজন আন্টির ফোন কলের অপেক্ষা করব? কোন দুঃখে শুনি। হোয়াট ননসেন্স আর ইউ সেইং? আমি তোমার আন্টি হলাম কিভাবে? তুমি যাকে বিয়ে করেছো সে ঘুরিয়ে ফিরিয়ে আমার দূর সম্পর্কের এক আঙ্কেল হয়, বুঝলে? সেই হিসেবে তুমি আমার আন্টি। তুমি কেমন লোভী মেয়ে, হ্যাঁ? এই, তা আমার আঙ্কেল যে বিবাহিত তা কি তুমি জানতে না? নির্লজ্জের মতো একটা মেয়ের সংসার ভেঙে নিজের বাপের বয়সী একটা লোকের সাথে সংসার করতে তোমার একটুকু বিবেকে বাঁধেনি? এতই টাকার লোভী তুমি, ছি! আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। আশিয়ানের কথা সহ্য করতে না পেরে এবার ইলিয়ানা কান্না করে দিল। অন্য সময় হলে আশিয়ান উতলা হয়ে উঠত ইলিয়ানার কান্নার সাউন্ড শুনে, বাট এখন একটুও কষ্ট হচ্ছে না তার, বরং ভালো লাগছে এত অপমান করে। মনটাই এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে তার। ইলিয়ানা কেঁদে কেঁদে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি আশিয়ান। তুমি যেমন আমার কেয়ার করতে, আর কেউই তেমনভাবে আমার কেয়ার করে না। আমি বেঁচে থাকলে কি, আর মরে গেলেই বা কি,
কারো কিচ্ছু এসে যায় না। আমি জানতাম না যে আসাদ বিবাহিত। সে এখনও তার আগের বউকে ভালোবাসে। আমার জন্য তার মনে কোনো জায়গা নেই। সে শুধু আমাকে ইউজ করার জন্য বিয়ে করেছে আশিয়ান। টাকা পয়সা থাকলেই যে সুখী হওয়া যায় না, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার আশেপাশে টাকা পয়সার ছড়াছড়ি, কিন্তু মনে কোনো সুখ নেই, আনন্দ নেই। এক প্রকার রোবটের মতো বেঁচে আছি। কোনো অনুভূতি কাজ করে না আশিয়ান। আমি ভালো থাকার অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। কিছুটা খারাপ লাগা অনুভব করছে আশিয়ানের, কিন্তু এতে তার তো কিছু করার নেই। নিজের দোষেই এমন পরিস্থিতিতে পড়েছে সে। অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা প্রবাদ আছে না, সেটা তোমার ক্ষেত্রে ঘটেছে। বেশি লোভ করেছিলে তুমি এবং তোমার বাবা, তার ফল একাই ভোগ করছো তুমি এখন। এখানে কারো কিছু করার নেই, কারো মন নিয়ে ছিনিমিনি খেলার শাস্তি তুমি পাচ্ছ। আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো, যার কারণে তোমার মনে তুমি আজ পর্যন্ত কাউকে জায়গা দিতে পারোনি। আমি তোমার লাইফে আবারও ব্যাক করতে চাই আশিয়ান। প্রমিস করছি, আগের থেকেও 3 গুণ বেশি ভালোবাসবো তোমায়। কখনো ছেড়ে যাব না। আশিয়ান ইলিয়ানার এই কথাটা শুনে হো হো করে হেসে উঠল। ইলিয়ানার ফোন দেওয়ার কারণটা এবার তার কাছে পানির মতো পরিষ্কার হলো। হাসতে হাসতেই জবাব দিল। ও হো, এখন তোমার ফোন দেওয়ার কারণটা আমার কাছে স্পষ্ট হলো। আমার এত কিসের দরকার লাগছে যে তোমার মতো একটা ইউজলেস মেয়েকে আমি আমার লাইফে আবার ফিরিয়ে নেব? আমি কি বোকা মনে হয় তোমার? মানছি একটা সময় আমি তোমায় খুব ভালোবাসতাম, বাট এখন তোমার প্রতি এসব সো কল্ড ভালোবাসার ছিটে ফোটাটাও আমার মাঝে নেই। তোমার জন্য না এই শাস্তিটা অনেক সামান্য দিয়েছেন আল্লাহ। ওনার উচিত ছিল তোমাকে আরো বড় কোনো শাস্তি দেওয়ার। বাই দ্য ওয়ে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। তোমার দাওয়াত রইল। আমার বিয়েতে তোমার স্বামীকে নিয়ে এসো কেমন? কি? তুমি বিয়ে করেছো? কাকে? কে সেই মেয়ে? অফকোর্স আমি বিয়ে করছি। ভেবো না এতদিন তোমার দুঃখে সিঙ্গেল ছিলাম। আসলে নিজের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস ছিলাম তো, তাই এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি। আজ গিয়ে আমার আব্বু চাচ্চু মিলে আমার এবং আমার কাজিন তাসকিনের এঙ্গেজমেন্ট ঠিক করে এসেছেন। সামনের শুক্রবার এঙ্গেজমেন্ট। আর জানো, মেয়েটা অনেক ভালো। অ্যাটলিস্ট তোমার মতো ছলনাময়ী নয়, আর হুড়পড়ির মতো সুন্দর। তুমি তো তার নখের যোগ্যও না। এভাবে বলো না প্লিজ আশিয়ান। আর যাই হোক, আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। তোমার এসব সোকল্ড ভালোবাসার গোষ্ঠী কিলাই। ফোন রাখো, আর কখনো আমাকে ফোন দিবে না। আমি এক্ষুনি তোমার নাম্বার ব্লক লিস্টে ফেলছি। আমাকে ডিস্টার্ব না করে তোমার ওই আঙ্কেল মার্কা হাজব্যান্ডকে নিয়ে সুখে সংসার করো। গুড বাই ফর এভার। ইলিয়ানার আর কোনো কথা না শুনে ফোন কেটে দিল আশিয়ান। সাথে সাথে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে নাম্বার ফোন থেকে ডিলিট করে দিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল সে। মন থেকে মুছে ফেলতে চায় সে এসব বিষাক্ত কালো অতীত। বর্তমানকে নিয়ে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ। আর যাই হোক, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। এবারও নিশ্চয়ই তার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে রুমে ফিরে চলল আশিয়ান। বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের লাইট নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। অতঃপর নানান চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে উদিতা ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে যায়। এটা তার অভ্যেস। সে একা নয়, তার পরিবারের প্রত্যেকটা মানুষেরই একই অভ্যেস। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তাদের সবার দিন শুরু হয়। এটা ভীষণ ভালো একটা অভ্যেস, যা শরীর ও মনের জন্য খুব উপকারী। ফুপির বাড়িতে এসেও অভ্যেসটা একটুর জন্যেও হেরফের হয়নি উদিতার। সকালে উঠে নামাজ পড়ে নিজে নিজে ড্রয়িং রুমে, ডাইনিং রুম, কিচেন, সে যে রুমে ছিল সেই রুম, উঠান, ছাদ সব পরিষ্কার করলো সে। এটো থালা বাসন যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে যথাস্থানে রাখলো। ছাদের উপর তার ফুপির শখের ফুল গাছ ও কয়েকটা সবজি গাছ আছে, সেগুলোতে পানি দিল। তারপর আবার কিচেনে এসে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। কাজ ছাড়া 1 মিনিটও বসে থাকতে পারে না উদিতা।
নিজের বাসায় তো টই টই করে সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখত সে। এখানে আসার পর ফুপ্পি তাকে কিছুই করতে দেননি, একমাত্র কালকে ছাড়া। তাই তো সকালে উঠেই সবার জন্য নাস্তা বানায় সে। ফুপ্পি তাকে বকেন এসব কাজ করার জন্য, আবার মনে মনে খুশিও হন। তানিয়া উদিতাকে ভীষণ ভালোবাসে। তার কারণ হলো উদিতা এখানে এলে তানিয়াকে সব কাজে হেল্প করে। অথচ আলেয়া আপন ননদ হয়েও তাকে কোনো ধরনের কাজে সাহায্য তো করেই না, উল্টে আরও ফরমাইশ দেয়। তাকে প্রত্যেক দিন সকালে ও বিকালে কফি বানিয়ে দিতে হয়, তার জন্য পছন্দের খাবার রান্না করতে হয়, তার রুম গুছিয়ে দিতে হয়। তানিয়া একটু নরম প্রকৃতির বলে সব মানিয়ে নিচ্ছে, অন্য কেউ হলে কপালে ঝাঁটার বাড়ি মারত। মিসেস লিমা ও তানিয়া প্রায় সকাল 9টার দিকে ঘুম থেকে উঠলেন। কতদিন পর আজ শান্তিতে দেরি করে ঘুম থেকে উঠল তানিয়া। উদিতা না থাকলে সে সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে বাসার সমস্ত কামকাজ করে। উদিতা ততক্ষণে সব নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রেখে গোসল করে আবারও ডাইনিং রুমে চলে এসেছে। মিসেস লিমা এত সুন্দর নাস্তার বহর দেখে খুব খুশি হলেন। তারপরও উদিতার দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, এত সব কাজ করতে তোকে বলেছি আমি? এসব করার জন্য তানিয়ে আছে, তুই কেন করতে গেলি? উফ, কি যে বলো না তুমি ফুপি। আমি তো এমনিতেই কয়েকদিন পর চলে যাব। তাহলে যতদিন আছি ততদিন না হয় তোমাদেরকে একটু রান্না বান্না করে খাওয়াই। ভাবি তো এতগুলো বছর ধরেই এসব কাজ করেই আসছে। এখন না হয় উনি কয়েকটা দিন অবসর সময় কাটাক, আমি ননদ হয়ে পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো, আর ভাবি সারাদিন ধরে গাধার মতো খাটবে। আমি তা সহ্য করতে পারবো না ফুপি, তা তুমি ভালো করেই জানো। মিসেস লিমা এবার আমতা আমতা করে বললেন। তারপরেও উদিতা তাকে আর কিছু বলতে দিল না, জোর করে তাকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, পারলে তোমার মেয়েকেও বলে দিও ভাবিকে একটু রেসপেক্ট করতে। ভাবিও কিন্তু একটা মেয়ে, হাজার হোক তারও কিন্তু শখ আহ্লাদ ও প্রাইভেসি বলতে কিছু আছে। আর তোমার মেয়ের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারও কিন্তু বোন আছে। এমন না হয় যেন আবার ওই মেয়েটা আলিয়া আপুকে সারাক্ষণ ফরমাইশের ওপর রাখে। এই যে তোমার মেয়ে এত এত ফরমাইশ প্রদান করে ভাবিকে। ভাবি তো এ বাড়ির চাকরানি নয়, এ বাড়ির বউ হন উনি, তোমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ। তার কি রেস্ট নিতে মন চায় না? তাও তো সে মুখ ফুটে কিছু বলে না কাউকে। ভুলে যেও না ফুপি, তুমিও কিন্তু এককালে কারোর বৌমা ছিলে। আম্মুর কাছে শুনেছি তোমার শাশুড়ি মা খুবই স্ট্রিক্ট একজন মহিলা ছিলেন। সারাদিন তোমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাতো, তাও তুমি মুখ ফুটে কারোর কাছে অভিযোগ করতে না। নিজের সংসারকে সযত্নে নিজ হাতে আগলে গুছিয়ে রাখতে, যার কারণে দেখো আজ তুমি খুব সুখে আছো নিজের ছেলে মেয়েকে নিয়ে। তুমি চাইলেই কিন্তু সেরা একজন শাশুড়ি মা হতে পারো ফুপ্পি। ভাবিকে কখনো বৌমা মনে না করে নিজের মেয়ে ভাবতে পারো, দেখবে তোমার এই সংসারে সুখ উপচে পড়বে। আমার ভাবি কিন্তু অনেক ভালো। লম্বা এক বক্তৃতা দিয়ে থামল উদিতা। মিসেস লিমা উদিতার বলা কথাগুলো শুনে মাথা নিচু করে বসে রইলেন। উদিতার কথাগুলো তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন তিনি তার বৌমার সাথে আজ থেকে নিজের মেয়ের মতো ব্যবহার করবেন। তার উপর কখনো সংসারের সব কাজ চাপিয়ে দেবেন না, আর অন্তর থেকে ভালোবাসবেন তানিয়াকে। তানিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে উদিতার বলা সমস্ত কথা মন দিয়ে শুনল। মেয়েটা এত ভালো কেন, কি সুন্দর তাকে বুঝতে পারে সে, মনে মনে ভাবছে তানিয়া। উদিতার বয়স যখন মাত্র 12 বছর, তখন সে এ বাড়িতে বউ হয়ে আসে, এবং তখন থেকেই উদিতা তাকে অমায়িকভাবে স্নেহ করে, নিজের আপন বোনের মতো। তানিয়াও তাকে ভীষণ স্নেহ করে। তানিয়ার ধ্যান ভাঙল তার শাশুড়ি মা মিসেস লিমার ডাকে। তানু, চেয়ার টেনে বসে পড় মা, আজ থেকে একসাথে নাস্তা করব আমরা। মিসেস লিমা এতগুলো বছর পর এই প্রথম তানিয়াকে নিজের মেয়ের মতো তুই করে ডাকলেন। সেই ডাক ভীষণ আন্তরিক ও স্নেহ চড়ানো ছিল। তানিয়ার চোখ জলে টলমল করে উঠল, মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে তার। খুশি হয়ে একবার উদিতার দিকে তাকালো সে। সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট একরাশ কৃতজ্ঞতা।
উদিতা তানিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে ইশারা দিয়ে বসতে বলল তাকে। তানিয়া হাসি মুখে জবাব দিল। জি মা, বসছি। উদিতা, তুমিও বসে যাও আমাদের সাথে। এই তো নাস্তা বেড়ে দিয়েই বসছি। উদিতা তিনজনের প্লেটে নাস্তা বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল চেয়ার টেনে। অতঃপর বিভিন্ন ধরনের গল্প গুজব করে নাস্তা করতে লাগলো ওরা। মিসেস লিমা ওদের দুজনের সাথেই আলিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলেন খুশি মনে। তানিয়া তার শাশুড়ির সাথে বেশ অনেকটা ক্লোজ হয়ে গেছে এত সময়ে। মিসেস লিমাও তানিয়ার সাথে এঙ্গেজমেন্টের ব্যাপারে বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করলেন। উদিতা তাদের শাশুড়ি বৌমার বন্ডিং দেখে মনে মনে ভীষণ খুশি। সে তো এটাই চায় যে ওরা সব সময় মিলেমিশে থাকুক, শাশুড়ি বৌমার মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না থাকুক। আলেয়া নবাবের মতো বেলা 12টায় ঘুম থেকে উঠল। উঠেই মিসেস লিমার কাছে এক কথা বকা খেল সে। কথায় কথায় তার সাথে উদিতার তুলনা করলেন তিনি। উদিতার ব্যাপারে এত এত প্রশংসা শুনে কফির মগ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আবারও নিচের রুমে চলে গেল আলেয়া। উদিতার প্রশংসা মোটেও সহ্য করতে পারে না সে। তার নানার বাড়ির বংশের মাঝে উদিতার সব থেকে বেশি আদরের এবং সে অনেক বেশি প্রশংসনীয়, প্লাস রূপে গুণে অনন্য। এজন্য তাকে আরও সহ্য করতে পারে না আলেয়া। মনে মনে উদিতাকে ভীষণ হিংসা করে সে। নাস্তা শেষে উদিতার রুমে গিয়ে বাবা মায়ের সাথে ফোনে কথা বলল বেশ কিছুক্ষণ। তারপর সময় কাটাতে সোফার রুমে বসে টিভি অন করে টম অ্যান্ড জেরি দেখতে লাগলো। আলেয়া রুমে বসে তার ফ্রেন্ড সার্কেলের সাথে ফোনে চ্যাট করতে ব্যস্ত। মিসেস লিমা ওনার আত্মীয় স্বজন ভাসুর দেবর ও যাদেরকে ফোনের মাধ্যমে এঙ্গেজমেন্টের দাওয়াত দিচ্ছেন। রান্নাঘরে তানিয়া তার ছেলে মেয়ের জন্য আলাদা করে ঝাল ছাড়া খাবার রান্না করছে। আর উদিতার ফুপা গেছেন ওনার চালের আড়তেও ভাই মুরাদ, সে তার অফিসে চলে গিয়েছে। ছেলে মানুষ বাসায় কেউ নেই, বাকি সবাই যে যার কাজে ব্যস্ত। আশিয়ান সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক মগ স্ট্রং ব্ল্যাক কফি খেয়ে ছাদে চলে গেল। ছাদের একপাশে ওর পার্সোনাল একটা রুম আছে, সেখানে ওর সমস্ত জিম করার যন্ত্রপাতি রাখা। দৈর্ঘ্য প্রস্থে অনেক বড় ও প্রশস্ত রুম সেটি। সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো জিম করলো সে। তারপর রুমে এসে শাওয়ার নিয়ে ডাইনিং রুমে গেল নাস্তা করতে। ডাইনিং রুমে এসে দেখলো ওর আপু মিস্টার মোরশেদ ও চাচ্চু মিস্টার এনামুল, তার আপন বড় ভাই তাহমিদ, ছোট ভাই তাসজিদ, ছোট বোন এনা, কাজিন বড় ভাই তামজিদ, তাসকিন ও ছোট ভাই তাজিন, ওরা সবাই নাস্তা করছে। সেও গিয়ে এনার পাশের চেয়ার টেনে বসে পড়ল। আজ প্রায় 1 সপ্তাহ পর সবার সাথে নাস্তা করতে বসেছে সে। এনা ভাইকে দেখে খুশি হয়ে বলে উঠল। গুড মর্নিং ভাইয়া। আশিয়ানো হাসি মুখে আদুরে কণ্ঠে জবাব দিল। গুড মর্নিং সুইটু। বাকি সবাই কেউ হাসি মুখে বলল। গুড মর্নিং এভরিওয়ান। আশিয়ানের এত সাবলীল ও স্বাভাবিক আচরণে মনে মনে অবাক হলেও তার থেকেও বেশি সবাই খুশি হলো খুব। তাকেও ওরা গুড মর্নিং জানালো। সবচাইতে বেশি খুশি হলেন মিসেস ইয়াসমিন। তার ছেলে যে তার কালো অতীত ভুলতে চাচ্ছে তা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন। রান্নাঘরে কেয়া, তারিন, মিসেস তারানা কাজ করছেন। আশিয়ান মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলে উঠল। আম্মু, আমাকে 1 কাপ মালাই চা দাও তো, অনেক দিন হলো খাই না। মিসেস ইয়াসমিন ব্যতিব্যস্ত হয়ে বললেন। এক্ষুনি দিচ্ছি বাবা। আশিয়ানের জন্য বরাদ্দ করে রাখা আলাদা কাপে কেটলি থেকে চা ঢেলে আশিয়ানের সামনে এনে রাখলেন তিনি। আশিয়ান মুচকি হেসে প্লেট থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো তাতে। মিস্টার মোরশেদ গলা খাকারি দিয়ে আশিয়ানকে উদ্দেশ্য করে বললেন। তা তোমার বিজনেস কেমন চলছে আশিয়ান? আশিয়ান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল। আলহামদুলিল্লাহ বাবা, ভালোই যাচ্ছে। গতকাল কানাডার একটা কোম্পানিতে 500 কোটি টাকা ডিল কনফার্ম হয়েছে। আরও 2টো ডিল আপাতত পেন্ডিংয়ে আছে। মিটিংয়ে প্রেজেন্টেশন করার পর ভালো লাগলে তবে কনফার্ম করব। মিস্টার এনামুল ভাতিজার কাজের এমন অগ্রগতি দেখে খুশি হয়ে বললেন। আর বাহ, ভালো তো। আমাদের আসিয়ান যে আমাদের থেকেও টপ বিজনেসম্যান হয়ে গেল দেখছি। দোয়া করি তোর কোম্পানি আরও উন্নতি হোক। আমিন।
আমার ছেলের এত কষ্ট, এত পরিশ্রম অবশ্যই সফল হবে। হ্যাঁ রে, তোর অফিসের জন্য যে বলেছিলি এমপ্লয়ি লাগবে, বেশ কয়েকটা পোস্ট খালি হয়েছে শুনলাম। তো এমপ্লয়ি কি পেয়ে গেছিস নাকি? আজকে ইন্টারভিউ নেওয়া হবে। যোগ্যতা ও কতটুকু পরিশ্রম করতে পারবে সেটার উপর নির্ভর করে বাছাই করা হবে। জানোই তো, কাজে আলসেমি আমি মোটেই পছন্দ করি না। কাজের প্রতি সেন্সিয়ার টাইপ লোক লাগবে আমার। ও, আমার পরিচিত দুজনও আজ তোর অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। তোর যা চাহিদা, দেখা যাক টেকে কিনা। টিকলে ভালো, না টিকলে করার কিছু নেই। কাজের মধ্যে আমি পরিচিত আত্মীয় এসব দেখে রাখি না। যোগ্যতা ও পরিশ্রম অনুযায়ী কাজ পায় লোক, হোক সে পরিচিত অথবা অপরিচিত। ভাইয়া, আমি আজ তোমার অফিসে যাব কিন্তু দায়িত্বে। তো জানা, কে মানা করেছে তোকে? আর হ্যাঁ শোন, আমার সাথে লাঞ্চ করবি আজ। দু ভাই একসাথে চম্পে 7টা দেবো না। লাঞ্চ শেষে বাসায় চলে আসবি। তাজিম খুশি হয়ে বলল, ঠিক আছে ভাইয়া। এমা, তাহলে আমি কি দোষ করলাম? এই আমাকে সাথে নিয়ে যাবি না জিম? কত সুন্দর মুহূর্তকে আমি মিস করতে চাই না। ভাইয়ের সাথে আড্ডা দেওয়া আর অমাবস্যার চাঁদ হাতে পাওয়া সমান কথা। কাব্যিক কথাবার্তা বাদ দে। তো না হসপিটালে প্র্যাকটিক্যাল ক্লাস আছে শুনলাম। ও, তো রাত 12টায় শেষ হয়ে যাবে, তারপর আমি ফ্রি। তোমার অফিসে যেতে যেতে সমস্যা নেই তো? আমি 2 পায়ে খাড়া। আমিও 12টার পর 3 ঘন্টার জন্য ফ্রি আছি আজ। তোদের সাথে যেতে কোনো প্রবলেম নেই। আমাকে ফেলে ভুলেও খাওয়া দাওয়ার প্ল্যান করিস না তোরা, ভালো হবে না কিন্তু। আর হ্যাঁ, আগেভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। দিতে হবে না তোর টাকা, কিপটে কোথাকার। যা, আজকে আমি তোদের ট্রিট দেব, যত খেতে পারিস। থ্যাংক ইউ ভাইয়া। এনা মাঝখান থেকে বলে উঠল, আমি মানি না, আমাকে ফেলে তোমরা এভাবে প্ল্যান করতে পারো না। আমি কিন্তু এবার কান্না করে দেব। আশিয়ান হেসে ফেলল বোনের থ্রেট দেওয়া দেখে। মুচকি হেসে ওয়ালেট থেকে একটা ডেবিট কার্ড বের করে দিয়ে বলল, ওদের সাথে গেলে তুই মজা পাবি না এনু। তার থেকে তুই তোর ফ্রেন্ডসদের সাথে শপিংয়ে চলে যা। যা মন চাই কিনে নিস, চিন্তা করিস না। ডেবিট কার্ডে মোট 5 লাখ টাকার মতো আছে। সো নো চিন্তা, ডু ফুর্তি। পারলে ভাইয়ের জন্যও কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। তোর চয়েস তো আবার ফার্স্ট ক্লাস। আমি কেনাকাটা করার তেমন সময় পাচ্ছি না কাজের চাপে। এনা খুশি হয়ে বলে উঠল, ইয়ে, আজকে শপিং এ যাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, চিন্তা করো না, তোমার জন্য শপিং করে নিয়ে আসবো। অ্যানাকোন্ডা সব নিয়ে গেল রে। ভাইয়া, তুমি ওকে গোটা কার্ডটাই দিয়ে দিলে। এই অ্যানাকোন্ডা, আমার জন্য কিনে আনিস কয়েকটা টি শার্ট। এনা মুখ দিয়ে ভেঙচি কেটে বলে উঠল, আইসে আমার মহারাজা অর্ডার করছে আমারে। আমার ঠেকা পড়ছে তো তোর জন্য শপিং করব। বলদ একটা, জাহান নামে যা। গো টু হেল ইউ বলদের হাড্ডি। কত বড় সাহস আমাকে অ্যানাকোন্ডা বলে ডাকে। তোর হাড্ডি যদি গুঁড়ো গুঁড়ো না করছি তো আমারে তুই চিনস নাই এখনো। তুই বলো, তুই অ্যানাকোন্ডা, তুই বিচ্ছু, তুই একটা লেজ ছেঁড়া বাঁদর, তুই রানুমণ্ডল প্রোম্যাক্স, তুই কিপটা, তুই তার ছেঁড়া ইঞ্জিনিয়ার, তুই 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 এনা মুখ দিয়ে ভেঙচি কেটে বলে উঠল। এনা এবার রাগে ফুঁসে উঠে একটা চামচ দিয়ে ঢিল মারল তাসজিদকে। চামচটা ওর হাতে গিয়ে লাগলো, তেমন একটা লাগেনি তার। এই সময় আশিয়ান হালকা ধমক দিয়ে বলে উঠল, এই বেয়াদবেরা, ঝগড়া থামাও তোমরা, নয়তো কাউকেই কিছু দেবো না আর। এত বড় ছেলে মেয়ে তোরা, 2 দিন পর একজন ইঞ্জিনিয়ার আর একজন ডক্টর হয়ে যাবি, তারপরও মারামারি ছাড়লো না। কি এসব? এই তোরা না টুইন ভাই বোন? তাহলে কথায় কথায় এত মারামারি করিস কেন তোরা? শান্তিতে বসে নাস্তা খাবি, তা না করে পায়ে পা রেখে ঝগড়া শুরু করলি। শেম অন ইউ গাইস। এনা জ্বলন্ত চোখে তাসজিদের দিকে তাকালো, যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে ফেলবে। এনাকে রাগাতে ভীষণ ভালো লাগে তাসজিদের। এনার রাগ দ্বিগুণ করার জন্য দাঁত কেলিয়ে একটা ক্লোজ আপ মার্কা হাসি দিল সে। বিনিময়ে এনা হাত মুঠো করে খুশি দেখালো। আশিয়ান সামনে দেখে এনা চুপ করে গেছে, নইলে এতক্ষণে তাসজিদের খবর করে ছাড়তো সে। আজ অনেক দিন পর ভাই বোনদের সাথে এত মন খুলে কথা বলছে আশিয়ান।
আশিয়ান। তাদের খুনসুটিগুলো খুব ভালো লাগছে আশিয়ানের। এই ইলিয়ানার জন্য মন খারাপ করে নিজের ভাই বোনেদের সাথে এত দূরত্ব তৈরি করে ফেলেছিল নিজের অজান্তেই। মনে মনে ভেবে নিল এখন থেকে তাদের সাথে সময় কাটাবে বেশি করে, তাহলে নিজেকে আর একা লাগবে না। তামজিৎ কফির মগ হাতে নিয়ে একটা পত্রিকা পড়ছিল বসে বসে। হঠাৎ সামনের পৃষ্ঠায় নজর বোলাতেই একটা নিউজ পড়ে থমকে গেল সে। উত্তেজিত হয়ে সবাইকে দেখিয়ে বলে উঠল, দেখো দেখো, ফ্লাইওভারের নিচে ওই নারী পাচারকারী মতনকে মাফিয়া সারাজ খান মেরে ফেলে রেখে এসেছে। অনেক নিকৃষ্টভাবে মেরেছে তাকে। দেখতে কি বিভৎসই না লাগছে। মা গো, ভাবতে গিয়ে কাঁটা দিয়ে উঠছে আমার। কই দেখি। এই বলে তামজিদের হাত থেকে পত্রিকাটা নিয়ে সারাটা কলাম পড়ে শেষ করলো সে। আশিয়ার নির্বিকার ছিটতে চা খাচ্ছে, যেন এতে তার কোনো ভাবান্তর নেই। এনা প্রশংসা করে বলে উঠল, কিং সারাজ খান আছে বলেই এখন কেউ অন্যায় করতে হলে 10 বার চিন্তা করে। আজকের এই ঘটনাটা অপরাধীদের মনে মারাত্মক প্রভাব ফেলবে। এরকম সারাজ খান যেন ঘরে ঘরে জন্মায়, তাহলে বাংলাদেশে আর অন্যায় বলে কিচ্ছু থাকবে না এবং মেয়েরা নিরাপদে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবে। বাকিরাও তার কথায় সাই জানালো। এনার হাত থেকে মিস্টার এনামুল এবার পত্রিকাটা নিয়ে পড়তে লাগলেন। এনা মনে মনে তার ভাই আশিয়ানকে সন্দেহ করে এ ব্যাপারে। ওর মাঝে মধ্যে মনে হয় যে এই আশিয়ানই হয়তো মাফিয়া কিং সারাজ খান, কিন্তু প্রমাণের অভাবে তাকে হাতে নাতে ধরতে পারছে না সে। তবে তার ভাই যদি সারাজ খান হয় তাতে তার কোনো আপত্তি নেই, বরং সে আরও খুশি হবে। সে সারাজের বিরাট বড় ফ্যান, তাই তার এসব সন্দেহের কথা সে কাউকেই জানায়নি। কি দরকার এসব বলে মানুষের মনে সন্দেহ জাগিয়ে নিজের ভাইকে বিপদে ফেলার? তার ভাই হয়ে থাকলেও তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে, যেখানে আজ পর্যন্ত সারাজ খানের চেহারাও কেউ কখনো দেখেনি, না তার পরিচয় সম্পর্কে কেউ জ্ঞাত। কিং সারাজের গ্রুপ ভীষণ কেয়ারফুল এসব বিষয়ে। আজ পর্যন্ত তার গ্যাংয়ের কাউকেই সাধারণ মানুষেরা কখনো দেখেনি। যার পরকালে টিকিট কাটা হয়ে গেছে একমাত্র সেই সারাজকে দেখতে পেয়েছে, নয়তো কেউ না। এনা এসব কিছু জানে, তাই তো এই অমূলক সন্দেহের কথা পরিবারের কাউকেই বলেনি। এতে অনেক অসুবিধে দেখা দেবে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। আশিয়ান নাস্তা শেষ করে নিজের রুমে চলে এলো। রুমে এসে অফিস যাওয়ার জন্য রেডি হতে লাগলো সে। কালো রঙের শার্ট ইন করে পরে তার উপর পরলো কালো রঙের ব্লেজার, সাথে কালো প্যান্ট, কালো শুজ, কালো ব্র্যান্ডেড ওয়াচ, কালো সানগ্লাস, এমনকি ফোনের কভারও কালো। ফুল ব্ল্যাক ফর্মাল গেটআপে তাকে ভীষণ মানিয়েছে। আশিয়ানের কালো রঙটা সব সময়েরই খুব পছন্দের, তাই তো বেশিরভাগ সময়েই তাকে কালো গেটআপে দেখা যায়। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে আছড়ে নিল হেয়ার ব্রাশ দ্বারা। আয়নায় নিজেকে এক পলক দেখে নিয়ে ফোন ও গাড়ির চাবি হাতে রুম থেকে বেরিয়ে এলো। আজ অনেক দিন পর নিচে এসে মিসেস ইয়াসমিনকে জোরে ডেকে বলল, আম্মু, আমি অফিসে যাচ্ছি, ফিরতে লেট হবে। মিসেস ইয়াসমিন এগিয়ে এসে বললেন, সাবধানে দেখে শুনে যাস বাবা। ওকে আম্মু, ডোন্ট ওয়ারি। এই বলে বাসা থেকে বেরিয়ে গেল আশিয়ান। বিশাল বড় গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক ফেরারি গাড়ি বের করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল সে। মিসেস ইয়াসমিন আশিয়ান ও উদিতার ব্যাপারে মিস্টার মোরশেদকে জানালেন সব। ছেলে বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব খুশি হলেন তিনি। এই নিয়ে তো তার জন্য কম মেয়েকে দেখা হয়নি, প্রত্যেকটা বিয়ের প্রস্তাবই রিজেক্ট করেছে সে। কোনো মেয়ের ছবি দেখেও তার ভালো লাগেনি, হাজারটা খুঁত খুঁজে বের করত। বিয়ে না করার ধান্দা সবটা ওনার ভালোই বুঝতে পেরেছিলেন, কিন্তু এবার সে নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছে, তাও কোণে না দেখেই। এটা খুবই অবাক করা বিষয় মিস্টার মোরশেদের কাছে। তাও তিনি খুশি হয়েছেন, অ্যাটলিস্ট রাজি তো হয়েছে বিয়ের জন্য, এটাই যথেষ্ট। মিস্টার মোরশেদ মিসেস ইয়াসমিনকে আদেশ দিলেন যত জলদি সম্ভব অদিতার বাবা মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের বিষয়টা পুরোপুরি পাকাপোক্ত করে ফেলতে, নইলে আবারও যদি আশিয়ানের মত পাল্টে যায় তাহলে তো সমস্যা। বলা যায় না কিছু, ওকে দিয়ে বিশ্বাস নেই। মিসেস ইয়াসমিনও সাই জানালেন মিস্টার মোরশেদের কথায়। 9:30টার দিকে এনা তার ক্লাসে চলে গেল। তাহমিদ, তামজিদ ও তাসকিন তাদের অফিসের উদ্দেশ্যে চলে গেল। তাসজিদ গেল হসপিটালে এবং তাজিম গেল তার ভার্সিটিতে।
পিচ্ছি দুইটা এরাত এবং পুতুল ওরা সেই সকালে স্কুলে চলে গিয়েছে। মিস্টার মোরশেদ এবং মিস্টার এনামুলও দেরি না করে ওনাদের অফিসে চলে গেলেন। মহিলারাও সার্ভেন্টরা ছাড়া বাসায় আর কেউ নেই। মিসেস ইয়াসমিন বেলা প্রায় 2:30টার পর রান্না বান্না ও অন্যান্য কাজকর্ম সেরে একদম ফ্রি হয়ে মিসেস লিমাকে ফোন দিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। মিসেস লিমাও বেশ আন্তরিকতার সাথে মিসেস ইয়াসমিনের সাথে কথা বলছেন। মিসেস ইয়াসমিন একটুও সংকোচ না করে ডিরেক্টলি উদিতাকে আশিয়ানের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। ওনার ছেলে যে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে এ কথাও জানালেন মিসেস লিমাকে। মিসেস লিমা খুব খুশি হলেন মনে মনে। রাজপুত্রের মতো ছেলেটার সাথে উদিতার বিয়ে হবে ভাবতেই ভীষণ উৎফুল্ল হয়ে গেছেন তিনি। মিসেস ইয়াসমিনকে তিনি কথা দিলেন উদিতার আব্বু আম্মুকে কালকেই তিনি তার বাসায় ডেকে আনবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ওদেরকে রাজি করানোর। ওনার ছোট ভাই ওনার কথা ফেলবে না বলে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে মিসেস লিমার মনে। মিসেস ইয়াসমিনকে তিনি নিশ্চিন্তে থাকতে বললেন এবং মিস্টার মোরশেদ ও মিসেস ইয়াসমিনকে আবারও দাওয়াত জানালেন আগামীকাল ওনাদের বাসায় যাওয়ার জন্য। মিসেস ইয়াসমিনও হাসি মুখে দাওয়াতটা গ্রহণ করলেন। তাদের ওখানে যাওয়াটা যে ভীষণ জরুরি। মিসেস ইয়াসমিন দুপুরের খাওয়া সেরে রেডি হয়ে কেয়াকে সাথে নিয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে চলে গেলেন। উদ্দেশ্য উদিতার জন্য কিছু কেনাকাটা করবেন। যেতে যেতে কেয়াকে সব কিছু খুলে বললেন তিনি। কেয়া যেমন অবাক হলো তেমনই খুশিও হলো। যাক, তার দেবর তো বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক বেশি। যে ছেলে বিয়ের কথা বললেই ক্ষেপে যেত, রাগ দেখাতো, সে যে এত সহজে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে কেয়ার। ড্রাইভার পার্কিং লটে গাড়ি পার্কিং করার পর দুজন কথা বলতে বলতে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। কেনাকাটা করতে করতে এনা ও তার বান্ধবী তিশার সাথে ওনাদের দেখা হয়ে গেল। ওরাও ক্লাস শেষ করে সোজা শপিং মলে চলে এসেছে। তারপর ওরা সবাই একসাথে মিলে প্রচুর শপিং করলো। আশিয়ানের গাড়ি দেখা মাত্রই সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে গেট খুলে দিল। গেট খোলার সাথে সাথে আশিয়ান গাড়ি নিয়ে অফিসের পার্কিং এরিয়ায় সাঁ করে ঢুকে পড়ল। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে মেলে ধরল। গার্ডের হাতে গাড়ির চাবি দিয়ে ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসের মেইন ডোর দিয়ে ঢুকে পড়ল আশিয়ান। প্রথম তলায় যত কর্মচারীরা ছিল সবাই দাঁড়িয়ে গেল আশিয়ান প্রবেশ করায়। অফিসের ম্যানেজার এসে তাকে সালাম দিয়ে জানালেন যে ইন্টারভিউয়ের জন্য প্রায় 250 জনের মতো মানুষ এসেছে। আশিয়ান তাদেরকে বিষয়টা হ্যান্ডেল করতে বলে লিফটে উঠে গেল। আশিয়ানের কেবিন 5 তলায়। মিনিট দুয়েক পর লিফট গিয়ে 5 তলায় পৌঁছে গেল। লিফট থেকে বেরিয়ে ব্লেজার টেনে ফিট করে নিচের কেবিনের দিকে যেতে লাগলো সে। এখানেও যত কর্মচারীরা ছিল তারা সবাই আশিয়ানের সম্মানার্থে বসা থেকে কাজ রেখে দাঁড়িয়ে গেল। আশিয়ান তাদেরকে হাত দিয়ে বসতে ইশারা করে কেবিনের ভেতরে চলে গেল। আশিয়ানের এত অ্যাটিটিউডের কারণে অফিসের প্রত্যেকটা মেয়ে তার জন্য পাগল, কিন্তু ভয়ে কেউ জীবনেও সেসব প্রকাশ করে না। শুধুমাত্র এসব কারণে আশিয়ান প্রায় 100 খানেক মেয়ের চাকরি খেয়েছে। তাই আশিয়ানকে কারো ভালো লাগলেও তা নিজের মনের মধ্যে চেপে রাখে। কারোর সাথে শেয়ার করারও উপায় নেই। এতটাই কঠোর পদ্ধতি ও নিয়ম এই অফিসের। কাজ করার নির্দিষ্ট রুলস না মানলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে, এটাই নিয়ম আশিয়ানের অফিসের। এজন্য কাজের ব্যাপারে সবাই স্ট্রিক্ট। টাইমলি অফিসে এসে হাজির হতে হয়। সময়ের এদিক ওদিক হেরফের হলে এক্স্যাক্ট কারণ দর্শাতে হয়, না হলে বেতন কেটে রাখা হয়। ছুটি নিতে হলেও উপযুক্ত কারণ দেখিয়ে তবে ছুটি নিতে হয়। এতটাই স্ট্রিক্ট রুলস। কাজের বাইরে এক্সট্রা কোনো কথা বা আলোচনা এখানে অ্যালাউ নয়, তাই কাজের বাইরে কেউ এক্সট্রা কথা বলে না। আশিয়ানের বিয়ে ইউনুস ও অফিসের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি মিলে ইন্টারভিউয়ের বিষয়টা সামলাচ্ছেন। আশিয়ান তার রুমে বসে কফি খেয়ে খেয়ে বেশ কয়েকটা জমে থাকা ফাইলগুলো দেখে দেখে সাইন করলো।
অতঃপর পেন্ডিংয়ে রাখা বাকি ডিলগুলোর ব্যাপারে সমস্ত তথ্যাদি খুঁটিয়ে দেখতে লাগলো। একটা কোম্পানি সুইডেনের এবং অন্যটা ইতালির। ফাইলের সবকিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে, কোনো তথ্যাদি যাতে চোখ এড়িয়ে না যায়। ইন্টারভিউ শেষ করতে করতে বেলা 2:30 বেজে গেছে। 250 জনের মধ্যে মোটমাট 25 জনকে বাছাই করা হয়েছে। এই 25 জনকে আগামীকাল আবারও স্বয়ং আসিয়ান নিজে থেকে ইন্টারভিউ নেবে। এটা হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। 12:30টার পরপরই তাজিম তাসজিদকে নিয়ে আসিয়ানের অফিসে চলে এলো। তার মিনিট 15 পর এলো তাসকিন। 4 ভাই মিলে প্রায় আধা ঘন্টার মতন সারা অফিসে চক্কর দিল। আসিয়ান তাদেরকে সারা অফিসটা আবারও ঘুরে দেখালো। বেশ অনেক কিছু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, আরও সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অফিসকে। অফিস পুরোপুরি শেষে তারা অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা 5 স্টার রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে এসে একটা টেবিল বুক করে সেখানে বসে যার যা খেতে ভালো লাগে তা অর্ডার দিল ওরা। অর্ডারকৃত খাবার আসতে কিছুক্ষণ লাগবে, তাই আড্ডায় মশগুল হয়ে গেল সব ভাই। আসিয়ান তার বেস্ট ফ্রেন্ড দুটাকে ফোন করে বলেছিল আগে এখানে চলে আসতে। মিনিট 5 পর ওরাও এসে হাজির হলো। চেয়ার টেনে বসতে বসতে আসিফ বলল, হ্যালো এভরিবডি, আজ অনেক দিন পর তোদের সাথে দেখা হলো। কেমন আছিস তোরা সবাই? আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? এই তো বেশ আছি। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো বলতো? স্বয়ং আসিয়ান আমাদেরকে রেস্টুরেন্টে আসার জন্য অফার করেছে। ভাবতে অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। হয়েছে, আর ঢং করতে হবে না। বিয়ে করে তো 2টা একদম পর হয়ে গেছিস, এখন আর নিজেদের বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে না একবারও। হ্যাঁ, সব কয়টাই স্বার্থপর তোরা। আমরা স্বার্থপর হলে তুই কি? প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাঁকা খাওয়ার পর থেকে দেবদাস হয়ে তুই একদম নিজেকে আমাদের থেকে গুটিয়ে ফেলেছিস। আমাদের কথা তো ভুলেই গিয়েছিলি তুই। আমরা তো ঠিকই তোর সাথে যোগাযোগ করি সব সময়। আমরা বলে এখনও আছি, অন্য কেউ হলে ঝাড়ু দিয়ে পিটাইতো। হয়েছে ভাইয়ারা, এই তো খাবার এসে গেছে, এখন আর নো কথা কাটাকাটি, খাওয়া শুরু করো সবাই। ওয়েটার এসে টেবিলে অর্ডারকৃত খাবার সব সাজিয়ে দিয়ে গেল। খাওয়া শুরু করলো সবাই। তুই জানো তাসকিন ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে? আরে বাহ, এ তো দারুণ সংবাদ। কনগ্রাচুলেশন তাসকিন। অনেক দিন হলো কারো বিয়ে খাচ্ছি না, এবার তাসকিনের বিয়ে খাবো ভাবতে আনন্দ লাগছে। এনিওয়ে তাসকিন, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। কিরে আসিয়ান, তোর ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই কি এভাবেই চিরকুমার থাকবি সারা জীবন? একবার অন্তত বিয়েটা করে নে। তৌহিদ আর আমাকে দেখ, বিয়ে শাদি করে বাচ্চার বাপ হয়ে গেছি। আর কতদিন এভাবে একা থাকবি বলতো? আসিয়ান নিরাপত্তা ভেঙে বলে উঠল, কে বলেছে আমি চিরকুমার থাকবো? একই দিনে আমারও এঙ্গেজমেন্ট। তোরা তোদের বউ বাচ্চাদের নিয়ে এর কয়েকদিন আগেই চলে আসিস। সবাই সন্দিহান দৃষ্টিতে আসিয়ানের দিকে তাকিয়ে আছে। ফান করছো তুমি, তাই না ভাইয়া? এত সিরিয়াস মোমেন্টে তুমি এখনো ফান করো না? শালা, আমরা সিরিয়াসলি বলছি, আর তুই মজা করছিস আমাদের সাথে। আজও তো মজা করবো কেন? আম্মু কাল রাতে বললো আমাকে স্কিনের জন্য মেয়ে দেখতে গিয়ে ওর হবু বউয়ের মামাতো বোনকে আমার ভীষণ ভালো লেগে গেছে। এরপর আম্মু কাউকে না জানিয়ে ওই মেয়েকে আংটি পরিয়ে 10,000 টাকা সালামি দিয়ে চলে এসেছে। কাল পরশু মেবি ওর আব্বু আম্মুর সাথে বিয়ের কথাবার্তা বলে সবকিছু পুরোপুরি পাকাপোক্ত করা হবে। আসিয়ানের কথা শুনে সবাই খাওয়া রেখে হাঁ করে তাকিয়ে আছে তার দিকে, যেন ওর কথা কারো বোধগম্য হচ্ছে না। অবাক হয়ে তাসকিন বলে উঠল, ভাই তুই সত্যি বলছিস? মানে তুই ইলিয়ানাকে ভুলে আবার নতুন করে লাইফে মুভ অন করবি? সে যদি আমার খাঁটি ভালোবাসাকে ফেলে টাকার লোভে ওই বয়স্ক এমপিকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন অন্য কারোর সাথে সংসার করতে পারবো না? ওর জন্য আমি কেন দেবদাস হয়ে থাকবো? মানছি আমি 2 বছর নিজেকে গুটিয়ে রেখেছিলাম সব কিছু থেকে। এটা নয় যে শুধু ওর কষ্টে, নিজের ক্যারিয়ারের জন্য এরকম কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ওর জন্য কষ্ট লাগেনি তাও নয়, ওর কারণে অনেক কষ্ট পেয়েছি আমি প্রতিনিয়ত। তাই বলে নিজের জীবনকে কি সুযোগ দেব না? ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে কষ্ট পেয়েছি, কিন্তু দ্বিতীয়বার তো আর জীবনে ভুল মানুষের আগমন নাও ঘটতে পারে। আসিফ আর তৌহিদ আসিয়ানের পিঠ চাপড়ে দিয়ে বাহবা দিল। তাসকিন, তাজিম ও তাসজিদ খুশি হলো তাদের ভাইয়ের কথা শুনে। এই না হলি আমার বন্ধু, সাবাস বেটা,
তোর তারিফ করতে হয়। সত্যি বলেছিস, বারবার তো জীবনে ছলনাময়ী কারো আগমন ঘটে না। কারো আগমনে জীবন নরকপ্রায় হয়ে যায়, আবার কারো আগমনী বার্তায় জীবন হয়ে ওঠে স্বর্গীয় সুখের আভাস। তোর জন্য এর থেকেও ভালো কেউ অপেক্ষা করছে, দেখিস। আন্টির চয়েস বলে কথা, তোর জন্য খাঁটি কাউকেই বেছে নিয়ে আসবেন তিনি, আমার বিশ্বাস। এবার সত্যি বিয়েটা করে নে, আমরা সবাই তোর সাথে আছি। হ্যাঁ রে, দেখিস তুই অনেক সুখী হবি। তখন তুই নিজেই বলবি আল্লাহ সেরা কাউকে তোর জীবনসঙ্গী হিসেবে বাছাই করে দিয়েছেন, যাকে পেয়ে তোর জীবনটা সুন্দর সাজানো বাগানের মতো হয়ে যাবে। মিলিয়ে নিস আমার কথা। একসময় ইলিয়ানা অনেক আফসোস করবে আমার ভাইয়ের এত এত ভালোবাসা ফিরিয়ে দিয়েছে বলে। আক্ষেপের শেষ থাকবে না তার। তবে আমার ভাইটার জন্য বেস্ট কেউ অপেক্ষা করছে। আশিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আফসোস এখনই করা শুরু করে দিয়েছে সে। সে আবারও আমার লাইফে ব্যাক করতে চায়, বাট আমি বার্তা দেইনি ওকে। এই আশিয়ান কোনো ফেলনা নয় যে দূরে ঠেলে দিয়ে আবার কাছে আসতে চাইবে আর আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব। ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন আর বাসি না। কোনো ফিলিংস নেই ওর জন্য আর। ফোন থেকে ব্লক মেরে সোজা ডিলিট করে দিয়েছি ওর নাম্বার আমি। আমার আর কোনো পিছুটান থাকুক আমি চাই না। আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি আমি আবারও লাইফে মুভ অন করবো, সবসময় হাসি খুশি থাকবো, কারোর জন্য আর কষ্ট পাবো না। নিজের পরিবারের সবার সাথে বেশি করে টাইম স্পেন্ড করব, নিজেকে আর কখনো একা ভাববো না। ভালো করেছিস ব্লক করে। ওর মতো বাজে মেয়ে এই দুনিয়ায় মনে হয় দুটো নেই। আবার লাইফে ব্যাক করতে চাই, শখ কত। কোন মুখে আবার ফোন দিয়েছে, বেহায়া মেয়ে জানি কোথাকার। ওসবে তুই মোটেও কান দিবি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাইছে তোকেও। বিশ্বাস করো ভাইয়া, তোমার কথাগুলো শুনে ভীষণ খুশি হয়েছি। অবশেষে দুই ভাইয়ার বিয়ে একসাথে হবে, কি আনন্দ। ঠিক তাই। আচ্ছা, আমাদের হবু বাবের নাম কি? আশিয়ান মাথা চুলকে নামটা মনে করার চেষ্টা করলো। এত সবের মধ্যে নামটা ওর মোটেই মনে নেই। কি যেন নাম এটার, আম্মু বললো ও দিয়ে কি যেন নামটা মনে আসছে না, সরি ভুলে গেছি। এসব একমাত্র তোর দ্বারাই সম্ভব। নিজের হবু বউয়ের নামটা ভুলে বসে আছে বলদ একটা। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই এত বড় অফিস কি করে একা হাতে সামলাস, যদি এই সামান্য নামটাই তোর মনে না থাকে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ওদের হাসি ছাপিয়ে আশিয়ান বলে উঠল, আমার মনে নেই তো কি হয়েছে, আম্মুকে জিজ্ঞেস করে নিস, তাহলেই হলো। তা আশা আপুর কি হবে? বেচারি তো মন ভেঙে দিলে তুমি। দেখো তোমার বিয়েতে আবার কোনো সিনক্রেট না করে বসে। ওর বাপেরও সেই সাহস নেই। ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি এখনো ওর সাথে স্বাভাবিক আচরণ করি। নেহাত পাপার বন্ধুর মেয়ে দেখে কিছু বলি না। এরকম কিছু করলে সে আমার আসল রূপ দেখতে পারবে, বুঝবে আশিয়ান চাইলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। বাকিরা বুঝলো আশা কোনো সিন ক্রিয়েট করলে ওর কপালে মারাত্মক দুঃখ অপেক্ষা করছে। আশিয়ান ওকে ছুঁচো ছাড়া আর কিছুই মনে করে না। এত ন্যাকার ষষ্ঠী আর চোখের মতো কোনো মেয়ে হতে পারে, আশিয়ান তা ভাবতেই পারেনি। তার আপু আম্মু তাকে কিছু বলে না, উল্টে আরো আহ্লাদ করে ওকে। একমাত্র মেয়ে কি না তাই। সারাদিন মেকআপ করে থাকবে আর ড্রেস আপের কি ছিঁড়ি। আশিয়ানের জাস্ট ঘেন্না লাগে ওকে দেখলে। আর সে বাসায় আসলেই আশিয়ানের পিছনেই পড়ে থাকে সব সময়। কিন্তু আশিয়ান তা মোটেই পছন্দ করে না। যাকে এভাবেই আড্ডা দিতে দিতে খাওয়ার পাট চুকিয়ে ফেললো ওরা। অতপর আরো মিনিট 5 গল্প করে যে যার পথে চলে গেল। তাসকিন, আসিফ ও তৌহিদ গেল তাদের যার যার অফিসে। তাজিম ও তাসজিদ একসাথে হাতির ঝিল ঘুরতে চলে গেল, আর আশিয়ান গেল তার অফিসে। এদিকে শপিং করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। অতপর এনারা আজকের জন্য বিরতি দিয়ে রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা সেরে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিশা সন্ধ্যার অনেক আগেই চলে গেছে তার বাসায়। শুধু মিসেস ইয়াসমিনেরা রয়ে গিয়েছিলেন। প্রচুর কেনাকাটা করা হয়ে গেছে আজ। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। বাসায় পৌঁছে সবার আগে যার যার রুমে চলে গেল ওরা রেস্ট নিতে। মিসেস ইয়াসমিন উদিতা ও আলেয়ার জন্য প্রায় 15টার মতো শাড়ি কিনেছেন। শুধু উদিতার জন্যেই মোট 10টা শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, অর্নামেন্টস ও জুতাও আছে। সব কিছু ব্র্যান্ডেড। মিসেস তারানা ও তারিনকে ডেকে এনে সবকিছু দেখালেন মিসেস ইয়াসমিন। তারপর সবকিছু সুন্দরভাবে খুলে বললেন তাদেরকে।
ওরাও খুব খুশি হলো শুনে। তবে তারিনের মনটা হালকা ঈর্ষান্বিত হয়ে উঠল একথা শুনে যে উদিতা অনেক বেশি নজর কাড়া সুন্দরী। এ বাড়িতে তারিনের একটু বেশিই দাপট। এ কারণে যে বাড়ির বউদের মধ্যেও অনেক বেশি স্মার্ট এবং সুন্দরী, এমনকি কেয়ার সাথেও সে নিজেকে তুলনা করে ভাবে যে কেয়ার থেকে সে অনেক বেশি সুন্দরী। এই নিয়ে তার মনে অহংকারের শেষ নেই। আলিয়াকে তার পছন্দ করার কারণ আলিয়ার গায়ের রং তার থেকে হালকা মান্দা টাইপ। অতএব সবসময়কার মতো তার দাপটটি বেশি থাকবে ভেবেছিল সে। কিন্তু এখন উদিতার কথা শুনে যা বুঝতে পারছে সে, উদিতা তার থেকে হাজার গুণে সুন্দরী এবং গুণের দিক থেকেও অনন্যা। তাহলে উদিতা এবাড়ির বউ হয়ে আসার পর তারিনের এই দাপট ও অহংকার তো তখন মাটির সাথে মিশে যাবে। এটা কিভাবে মেনে নেবে সে? চাইলেও স্টার জলসা ও জি বাংলার ভিলেন মহিলাদের মতো বিয়ে ভাঙতে পারবে না তারিন। নাটকে যেভাবে দেখায় এসব, বাস্তবে তা মোটেও সম্ভব না। মিসেস ইয়াসমিন যে কড়া টাইপের মহিলা, সিসিটিভি ক্যামেরার মতো সব দিক দিয়ে তার নজর থাকে, কোনো কিছু চোখ এড়ায় না তার। মনে মনে আল্লাহর কাছে মিনতি করতে লাগলো তারিন বিয়ের কথাবার্তা যাতে আর না এগোয়, এখানেই যাতে সব স্টপ হয়ে যায়। কিন্তু একটা প্রবাদ আছে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। বেচারি হয়তো এই প্রবাদ সম্পর্কে অবগত নয়।